অনেক অপেক্ষার পরে আয়ুষ্মান খুরানা ও রাশমিকা অভিনীত থাম্মা মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। এটি একটি হরর ফ্যান্টাসি সিনেমা। চ্যানেলটিতে অনেক দিন ধরে একটু ঝামেলা চলছে, এই জন্য চ্যানেলটির রিচ একেবারেই কমে গেছে। তো দয়া করে তোমরা যদি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিতে তাহলে খুবই উপকৃত হতাম। কোনো স্পয়লার না দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় ইংরেজদের একটা বাহিনী একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। সাল 1947। তখন লাইটের ব্যবহার তেমন একটা ছিল না, এই জন্য ওরা মশাল নিয়েই যাচ্ছিল। যেতে যেতে ওদের মধ্যকার একজন দেশি বলে ওঠে, আমার মনে হচ্ছে সামনে কোনো বিপদ রয়েছে, এই জন্য আমাদের এখান থেকেই ঘুরে যাওয়া উচিত। কিন্তু কার কথা কে শোনে? আর ওই সময়টা তো ইংরেজদের দাপট অনেক বেশি ছিল, এই জন্য সেই লোকটা বলে ওঠে, আমাকে তো সবাই ভয় পায়, তাহলে আমাকে তুমি আবার কার গল্প শোনাচ্ছ? তখন ওই দেশি লোকটা বলে ওঠে, সামনে রয়েছে বেতাল। আসলে বেতাল বলতে তারাই যারা মানুষের রক্ত খেয়ে তাদের জীবন পরিচালনা করে। কিন্তু ওর কোনো কথাই শোনে না ইংরেজ, আর সামনের দিকে এগোয়। কিছু দূর যাওয়ার পরেই হঠাৎ করে ওদের ঘোড়ার সামনে আর এগোতে চায় না, আর আশেপাশে থেকে ভয়ঙ্কর সব আওয়াজও আসছিল। এতে ওদের সাথে থাকা সবাই ভয়ে কেঁপে ওঠে। তখন ওই লোকটাকে পাঠায় সামনে দেখার জন্য। সে একটু সামনে এগিয়ে গিয়ে দেখে যে কিছুই নেই। তখন এইদিকে ফিরে বলে যে সবকিছুই ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঠিক ওই সময় ওকে কিছু একটা ধরে নিয়েই চলে যায়। তারপরে ওই পুরো বাহিনীকেই অ্যাটাক করে বেতালরা, এক এক করে সবার রক্ত খেয়েই মেরে ফেলে। এই কাহিনীটা ঘটে যাওয়ার পরে কেটে যায় আরও অনেকগুলো বছর। একটা রাত্রেবেলাতে একটা টিভি রিপোর্টার একটা কবরস্থানে আসে। এখানে সে একটা কবর নিয়ে রিপোর্ট করছিল। সেই কবর থেকে নাকি ভূত উঠে আসে। সে কথাবার্তা বলতে থাকলে হঠাৎ করে একজন উঠে আসে এই কবরটা থেকে। কিন্তু দেখা যায় সে বলছিল যে 50 টাকা দিয়ে আপনি আমাকে আর কতক্ষণ এভাবে এখানে কবরের মধ্যে শুইয়ে রাখবেন। মানে ওই লোকটাকে 50 টাকা দিয়ে সেট করা হয়েছিল ভূত সাজার জন্য। এই ভিডিওটা তো পুরো সোশ্যাল মিডিয়া একদম ভাইরাল হয়ে যায়, আর ওকে নিয়ে ওর কলিগরাও মজা নেওয়া শুরু করে। আসলে এই সময়টা ওরা 3জন মিলে এসেছিল একটা জঙ্গলে পিকনিক করার জন্য। ওর নাম অলোক গোয়েল। ওরা দুজন মিলে অলোককে নিয়ে অনেক মজা নিতে থাকে ওই ভিডিওটার জন্য। তখন অলোক বলে, তোমরা আমার সাহস দেখতে চাও, এখনই আমি দেখাচ্ছি। এটা বলেই গভীর জঙ্গলের দিকে আগাতে থাকে অলোক। তখন ওরা দুজনে ওর পিছু পিছুই যায়। যেতে যেতে ওরা একদম জঙ্গলের অনেকখানি ভেতরেই চলে আসে, আর এখানে সেই সেলফি নিতে থাকে। হঠাৎ করে অলোক তার একটা সেলফিতে দেখতে পায় ওর পেছনে একটা ভাল্লুক। এটা দেখার সাথে সাথে ওরা দুজন তো আগেই দৌড়ে পালায়। তখন ওই ভাল্লুকটা তাড়া করে অলোককে। ও তো জানের ভয়ে দিক বিদিক না বুঝেই দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে জঙ্গলের আরও অনেক গভীরে ঢুকে যায় অলোক। কিছুক্ষণের মধ্যেই সেই ভাল্লুকটাকে ধরে ফেলে, আর অনেক করে আঘাত করতে থাকে অলোককে। তারপর অলোক গাছের একটা গুড়ির মতো দেখতে কিছু একটার মধ্যে গিয়ে লুকায়। সেটার ভেতরে ঢোকার জন্য অনেক চেষ্টা করছিল ভাল্লুকটা, কিন্তু ঢুকতে পারছিল না। ততক্ষণে অলোক প্রায় অজ্ঞানী হয়ে গেছে। ঠিক তখনই সেই জায়গায় চলে আসে একটা মেয়ে এবং ওই ভাল্লুকটাকে ছুঁড়ে মারে। তারপর আস্তে আস্তে অলোকের কাছে যায় সেই মেয়েটা। ওকে দেখে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে অলোক। মেয়েটার নাম তাদাকা। কিছুক্ষণের মধ্যেই অলোক অজ্ঞান হয়ে যায়। তারপর যখন ওর জ্ঞান ফিরে তখন ওই মেয়েটাকেও সামনেই দেখতে পায় অলোক। এটাতে সে তো অনেক খুশি। তবে সে মনে মনে চিন্তা করছিল যে এই গহীন জঙ্গলের মধ্যে এত সুন্দরী একটা মেয়ে কোত্থেকে আসলো। তবে তাদাকে একটু আজুবি আচরণ করছিল, আর অলোককে বলতে থাকে, তুমি কিভাবে এত দূরে এসেছো? তখন অলোক ওকে সবকিছু খুলে বলে। তারপর থেকে ওর দেখাশোনা করতে শুরু করে তাদাকা। তবে অলোককে ওই জায়গা থেকে বের হতে বারণ করে। তুমি যখন সুস্থ হয়ে যাবে তখন আমি গিয়েই তোমাকে রেখে আসবো, কিন্তু যাই হয়ে যাক না কেন তুমি ভুলেও এখান থেকে বেরোবে না কিন্তু। ওরা দুজন আরো অনেক গল্পগুজব করতে থাকে। আস্তে আস্তে ওই মেয়েটার প্রতি দুর্বল হয়ে যেতে থাকে অলোক। কিছুক্ষণ পরেই মেয়েটাকে কিস করতে যায় অলোক, এমনকি সে নিজের চোখটাও বন্ধ করে ফেলে। তখনই দেখা যায় তাদাক আসলে মানুষ নয়, সে আসলে বেতাল। ওর বড় বড় দুটো দাঁত বের হয়ে আসে। কখন যেন সে রক্ত খেয়ে ফেলবে অলোকের, কিন্তু নিজেকে কন্ট্রোল করে সেই জায়গা থেকে চলে যায় তাদাকা। এভাবেই সময় কাটতে থাকে। একদিন অলোক তাদাকাকে খুঁজছিল আর বনের মধ্যে ঘোরাঘুরি করছিল। ঠিক তখনই ওকে দেখে ফেলে আরো কয়েকজন বেতাল। সবাই মিলে ঘিরে ধরে অলোককে। ওকে একটা জায়গায় যাওয়ার জন্য বলছিল, কিন্তু অলোক কিছুতেই সেই জায়গায় যেতে চায় না। এতে ওরা সবাই মিলে ওকে মারধর করতে শুরু করে। এতটাই মারধর করে যে অজ্ঞান হয়ে যায় অলোক। তারপর যখন ওর জ্ঞানটা ফিরে আসে তখন ও সামনেই দেখতে পায় তাদাকাকে। প্রথমে তো সে খানিকটা খুশিই হয়, কিন্তু কিছুক্ষণ পরে সে খেয়াল করে দেখতে পায় এখানে আরো অনেক মানুষ। তবে এই বেতালরা তাকে এত জোরে মেরেছিল যে কানে সে একটু শুনতে পাচ্ছিল না। এজন্য ওরা কি বলছিল কিছুই বুঝতে পারছিল না অলোক। আসলে এরা সবাই বেতাল, আর এটা বেতালদেরই গ্রাম। আর ওদের একটা নিয়ম আছে, যারা এই জঙ্গলের মধ্যে ঢুকে ওদের গ্রামটা দেখে ফেলবে ওদেরকেই মেরে ফেলতে হবে। তো অলোককে ওই একই কাজই করতে চায় ওরা।
কিন্তু এতে দ্বিমত পোষণ করে তাদাকা। এমনকি সবার সাথে সে লড়াইও করতে চায়, কিন্তু এখানে এই সবাই হলো একদিকে আর সে একাই একদিকে। এজন্য সে একদমই সাহস করে উঠতে পারে না ওদের সাথে লড়ার জন্য। অলোককে এখন কি করা হবে এটার ডিসিশন পরে নেওয়া হবে। আপাতত ওকে কারাগারে বন্দি করে রাখতে বলা হয়। তো কয়েকজন ওকে নিয়ে যেতে থাকে কারাগারের উদ্দেশ্যে, কিন্তু কারাগারের দিকে না গিয়ে অভিশপ্ত পাহাড়ের দিকে যেতে থাকে ওরা। তখন একজন জিজ্ঞেস করে ওঠে, আমরা ওদিকে কেন যাচ্ছি? ওকে না কারাগারে রাখতে বলল? তখন অন্যজন জানায় এই অভিশপ্ত পাহাড়ে রয়েছে আমাদের থাম্মা ইয়াকশান। ও অনেক দিন মানুষের রক্ত খায় না, এজন্য একে উৎসর্গ করবো উনার কাছে। আসলে বেতালদের মধ্যে যে লিডার থাকে ওনাকে থাম্মা বলা হয়, কিন্তু কোনো একটা কারণে ওদের লিডার যে ছিল ওকে ওই অভিশপ্ত পাহাড়ের মধ্যে আটকে রাখা হয়েছিল। কিছুক্ষণের মধ্যে ওরা চলে আসে সেখানে এবং অলোককে ফেলে দেয় ওই গুহাটার মধ্যে, যেটার মধ্যে ছিল ইয়াকশান। সে তো এতদিন পর মানুষ দেখে খুব খুশি হয়ে যায়। ওর রক্ত খেয়ে সে আবারও নিজের শক্তি ফিরে পাবে তা চিন্তা করে উৎসব করতে থাকে। এই ব্যাপারগুলোতে অনেকটাই ভয় পেয়ে যায় অলোক। তবে এখনও সে জানতে পারেনি যে আসলে মানুষ নয়, এরা বেতাল। অনেকক্ষণ ধরে অলোককে নিয়ে মজা করতে থাকে ইয়াকশান। তারপর যখনই ওর রক্ত খেতে যাবে ঠিক তখনই সেখানে চলে আসে তাদাকা আর অলোককে বাঁচিয়ে নেয়। এরা সবাই মিলে তখন ওর পিছা করতে শুরু করে, কিন্তু একদমই এরা ধরতে পারছিল না ওদেরকে। এভাবে অনেকক্ষণই ওদের মধ্যে ইঁদুর বিড়ালের খেলা চলে। তারপর এক পর্যায়ে একটা পাহাড়ের কোরে চলে আসে ওরা দুজন। সেই পাহাড়টার নিচ দিয়ে একটা রাস্তা যাচ্ছিল। ওদিক দিয়ে আসতে থাকা একটা ট্রাক দেখিয়ে তাদাকা অলোককে লাফ দিতে বলে। তখন অলোক জানায়, এত উঁচু থেকে আমি তো কখনো ঢিলই ছুড়িনি, তাহলে আমি লাফ দিব কিভাবে? এটা আমি কোনোভাবেই পারবো না। কিন্তু তাদাকা ওদেরকে বারবারই বলছিল যদি ওরা আমাদেরকে ধরে ফেলে তাহলে আমাদের নিশ্চিত মৃত্যু, তো তুমি জীবন নিয়ে এখান থেকে পালাও। এই ব্যাপারটাতে কনভিন্স হয়ে যায় অলোক, কিন্তু সে এখান থেকে একা যাবে না। সে তাদাকাকেও তার সাথেই নিয়ে যেতে চায়, কারণ তাদাকা যদি এখানে একা একা থাকে তবে তাকেও তো মেরে ফেলবে। তখন তাদাকা জানায় যে এই বাউন্ডারি ক্রস করা আমাদের নিষেধ, কিন্তু অলোক বলে জীবনে যদি বেঁচেই না থাকো তাহলে আর কিসের নিয়ম? তখন ওরা দুজনেই হাত ধরে একসাথে লাফ দেয়, গিয়ে দুজনেই পড়ে ওই ট্রাকটার মধ্যে। এভাবে যেতে যেতে রাস্তার মধ্যেই সকাল হয়ে যায়। অলোক একটা দোকান থেকে কিছু কাপড় চোপড় কিনে এনে দেয় তাদাকাকে। তখন সেগুলো পরে বেরিয়ে আসে তাদাকা। ওকে দেখতে যেন একদম পরীর মতো লাগছিল। এদিকে দেখা যায় অলোকের বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে। আসলে ওর সাথে থাকা ওর বন্ধুরা মনে করেছিল অলোক ভাল্লুকের হাতে মারা গিয়েছে, এজন্য বাড়িতে এসে বলে ওর শেষ কার্য সম্পন্ন করা হচ্ছে। পণ্ডিতেরা তো অনেক কথা বলছিল যে অলোক স্বর্গের দুয়ারে দাঁড়িয়ে আছে, কিছু টাকা দক্ষিণা দিলেই সে স্বর্গের ভেতরে ঢুকতে পারবে। তখন ওর বাবাও কিছুটা টাকা দেয় ওই পণ্ডিতকে। অলোকের মা মনে মনে চিন্তা করতে থাকে যদি ওর ছেলেটা বেঁচে থাকতো তাহলে হয়তো এই সময় এসে ওকে ডাকাডাকি করত। ঠিক তখনই বাহির থেকে অলোকের আওয়াজ শুনতে পাওয়া যায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে অলোক। ওকে দেখে তো সবাই থ লেগে যায়, যার শেষ কার্য সম্পন্ন করা হচ্ছে সেই কিনা বেঁচে আছে এখনো। মা তো অলোককে ফিরে পেয়ে অনেক খুশি, তবে বাবাকে খানিকটা সন্দেহান মনে হচ্ছে। বাবার ধারণা যে ওদের ছেলে হয়তো বা মারা গেছে আর অন্যকে ওদের ছেলের বেশ ধরে এসেছে ওদের বাড়িতে। এজন্য তিনি ছেলেকে একা একা ডেকে নিয়ে গিয়ে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। অনেকক্ষণ এমনটা করার পরে বুঝতে পারে যে না, এটা আমাদের ছেলে অলোকই। ওকে দেখে বাবা মা যতটা খুশি হয় তাদাকাকে দেখে ঠিক ততটাই শখ খায়। তখন অলোক সব কিছু খুলে বলে যে তাদাকার জন্য আজকে আমি এখন জীবিত ফিরে এসেছি, আর এখন থেকে সেও আমাদের সাথেই থাকবে। প্রথমে তো বাবা কোনোভাবেই রাজি হয় না, কিন্তু মা অনেক করে বলাতে রাজি হয়ে যায় বাবাও। রাত্রেবেলা তোরা যখন খাবার খাচ্ছিল তখন বাবা বিভিন্ন প্রশ্ন করছিল ওদের দুজনকে, কিন্তু ওরা কেউই ঠিকঠাকই জবাব দিতে পারছিল না। তবে এতে খানিকটা চটে যায় মা, আর বলে খাবার সময় তোমাদের ওকে জ্বালাতে হবে? তুমি কি প্রশ্ন করার আর কোনো সময় পাবে না? দেখা যায় এত খাবারের মধ্যেও কিছুই খাচ্ছিল না তাদাকা, কারণ অলোকরা ছিল পিওর ভেজিটেরিয়ান। এদিকে তাদাকা তো খায় বিভিন্ন প্রাণীর রক্ত এবং মাংস, এজন্য সে এখানে কিছুই খায় না আর তার রুমে চলে যায়। রুমে এসে বেলকুনিতে দাঁড়ালে শুনতে পায় বাহিরে একটা কুকুরছানা ঘেউ ঘেউ করছে। এটা দেখে ওই দিকেই আকর্ষণ হয় তাদাকার। সেটার রক্ত খাওয়ার জন্য রেডি হয়ে যায় তাদাকা। ঠিক তখনই সেখানে চলে আসে অলোক, আর বিভিন্ন ব্যাপার স্যাপার নিয়ে কথা বলতে থাকে ওর সাথে। কথা বলতে বলতে অলোক যেই না একটু অন্যদিক হয়েছে, তারপর সে পেছনে তাকালে আর তাদাকাকে দেখতে পায় না। তখন খুঁজতে থাকে ওকে। অনেক খোঁজাখুঁজি করার পরে দেখতে পায় খাটের নিচে শুয়ে আছে তাদাকা। তখন সে অলোককেও ইনভাইট করে ওর সাথে শোয়ার জন্য। রাতের বেলা তোরা দুজন এক খাটেই ঘুমায়, কিন্তু কিছুক্ষণ পরে অলোক জায়গা পেয়ে দেখে সেখানে তাদাকা নেই। তখন সে ওকে খুঁজতে শুরু করে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে বাইরে কিছু একটা আওয়াজ শুনতে পায় অলোক। সেদিকে তাকাতেই দেখতে পায় তাদাকা কুকুরছানাটিকে ধরে নিয়ে অন্যদিকে যাচ্ছে। তারপর সেখানে চলে আসে অলোক, দেখতে পায় তাদাকা সেটার রক্ত খেতে যাচ্ছে। তখন ওকে থামায় অলোক আর বলে এটা তুমি কি করছো? তাদাকা জানায় কেন রক্ত খাবো আমি ওর?
তখন অলোক বলে, না এটা একদম করা যাবে না, আর তুমি চিন্তা করো না, কালকে আমরা একটা পার্টিতে যাব, সেখানে গেলে তোমার ইচ্ছা মতো তুমি ননভেজ খেতে পারবে। এদিকে যখন অলোকের বাবা বেলকুনিতে ঘোরাঘুরি করছিল, ঠিক তখনই সে তাদাকাকে দেখতে পায় এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। এটাতে সে চমকে যায় এবং গিয়ে অলোকের মাকে সব কিছু খুলে বলে, কিন্তু কোনোভাবেই ওর কথা বিশ্বাস করে না অলোকের মা। তবে ব্যাপারটা ভাবিয়ে তোলে অলোকের বাবাকে। পরদিন সন্ধ্যাবেলাতেই তাদাকাকে নিয়ে চলে আসে সেই পার্টিতে। অনেক সুন্দর একটা পার্টি হচ্ছিল, গান বাজনা, খাবার দাবার, পানি, কোনো কিছুরই অভাব নেই এই পার্টিতে। এখানে এসেই অলোক ননভেজের বিভিন্ন খাবার থালিতে এনে দেয় তাদাকাকে, কিন্তু এত খাবার দাবার দেখার পরও কেন যেন পছন্দ হচ্ছিল না ওর। এখানে কিছুই যেন ওর ভালো লাগছিল না। হঠাৎ করেই তাদাকার চোখ গিয়ে পড়ে একটা ওয়াইনের গ্লাসের দিকে। সে ভেবে বসে এটা হয়তো বা রক্ত, কিন্তু আসলে তো এটা ছিল রেড ওয়াইন। তোর রক্ত মনে করে তাড়াহুড়ো করে তাদাকা সেদিকে যায় এবং গ্লাসটা তুলে নিয়ে ঢকঢক করে গিলে খেয়ে ফেলে। কিছুক্ষণের মধ্যেই পানি খাওয়াতে ওর নেশা ধরে যায় আর গিয়ে নাচনেওয়ালিদের মতো নাচতে শুরু করে। ওর আশেপাশে সবই শুধু ছেলে মানুষ ছিল। নাচার সময় ওর বারবারই মনে হচ্ছিল যেন সে এদের রক্ত খায়, কিন্তু নিজেকে কন্ট্রোল করে ধরে রাখে তাদাকা। এই ব্যাপারটা দেখে তো অবাক হয়ে যায় অলোক। তারপর সেখান থেকে তাদাকাকে নিয়ে চলে যেতে চাইলে ওকে নিয়ে যেতে পারছিল না। তাদাকা আবারও গিয়ে নাচতে শুরু করছিল। অনেক কষ্ট করে এখান থেকে ওকে নিয়ে বের হয় অলোক। রাস্তা দিয়ে যখন ওরা দুজনে যাচ্ছিল তখন দেখতে পায় ওদের গাড়ির পিছা করছিল কয়েকটা ছেলে। আসলে ওই পার্টিতে তাদাকা যেসব ছেলেগুলোর সাথে ডান্স করেছিল এটা তাদের মধ্যেই ছিল। এই জন্য অলোক গাড়িটা অনেক জোরে চালাতে শুরু করে। তবে কিছুক্ষণের মধ্যেই সেই ছেলেগুলো ধরে ফেলে এদেরকে। গাড়ি থেকে বের হয়ে যায় অলোক আর তাদাকাকে গাড়ির ভেতরেই থাকতে বলে। যাই হয়ে যাক না কেন তুমি গাড়ি থেকে বের হবে না। তারপর গিয়ে ওই ছেলেদেরকে বোঝাতে শুরু করে আসলে ও আমার গার্লফ্রেন্ড, আর কোনোদিন সে মদ্যপান করেনি, তো এই জন্য আজকে মদ্যপান করাতে একটু মাথার তার ছিঁড়ে গিয়েছিল, তো আপনারা প্লিজ কিছু মনে করবেন না। কিন্তু কিছুতেই যেন ওরা বুঝতে চাইছিল না। ওরা বারবারই শুধু তাদাকাকে চাইছিল। অলোক ওদেরকে অনেক টাকা পয়সা দিতে চায়, কিন্তু ওরা কোনো কিছুই নেবে না, ওদের তাদাকাকেই লাগবে। কিছুক্ষণের মধ্যে ওরা সবাই মিলে মারতে শুরু করে অলোককে। অনেকক্ষণ ধরে ওকে মারধর করে, একদম ওর খুব বাজে অবস্থা হয়ে যায়। এই ব্যাপারটা নিতেই পারে না তাদাকা, আর বেরিয়ে এসে ওদেরকে মারতে শুরু করে। এক এক করে সবাইকে একদম কুত্তা মারা মারছিল তাদাকা। ওরা এতগুলো ছেলে মানুষ একটা মেয়ের সাথেই পেরে উঠছিল না, আর পারবেই বা কিভাবে? তাদাকা তো আসলে মানুষই না, সে আসলে বেতাল। অনেকক্ষণ মারধর করার পরে এবার ওদের লিডারের রক্ত খেতে যাবে তাদাকা। ঠিক তখনই সেখানে চলে আসে অলোক আর ওকে থামায়। তাদাকার এই রূপ দেখে তো শক খেয়ে যায় অলোক। তারপর সেখান থেকে সরাসরি চলে আসে বাড়িতে আর বারবার ওকে জিজ্ঞাসা করতে থাকে তুমি আসলে কে। আর এখন ওকে দেখে অনেকটাই ভয় পাচ্ছিল অলোক। তখন তাদাকা বলে আমি আসলে বেতাল। প্রথমে অলোক তোর কথার কোনো আগামাথাই বুঝতেছিল না। আসলে বেতাল টেতাল এইসবের কাহিনী অলোক শুধুমাত্র গল্পের বইতেই পড়েছে। অনেক করে বোঝানোর পরে সবকিছুই বুঝতে পারে অলোক। তাদাকা জানায় তোমার কোনো ভয় নেই, আমরা এখন আর মানুষের রক্ত পান করি না। এটার পেছনে একটা কারণ আছে। 1947 সালে যখন দেশের মধ্যে যুদ্ধ লেগে গিয়েছিল তখন আমরা সেখানে গিয়েছিলাম খারাপ মানুষের রক্ত খাওয়ার জন্য, কিন্তু গিয়ে আমরা যা দেখতে পাই সেটা দেখার জন্য আমরা একদমই প্রস্তুত ছিলাম না। দেখতে পাই ওদের মধ্যে কেউ খারাপ মানুষ ছিল না। তারপরে ওরা একে অপরকে হত্যা করছিল। সেদিন আমরা এত পরিমাণ রক্ত দেখেছিলাম যা আগে কখনো দেখিনি। আর সেদিন আমরা বুঝতে পারি যে মানুষের রক্তের মধ্যে রয়েছে বিষ। এরপর থেকে মানুষের রক্ত খাওয়া আমাদের জন্য নিষেধ। কিন্তু ব্যাপারটা কোনোভাবেই মেনে নিতে পারেন আমাদের থাম্মা মানে ইয়াকশান, আর তিনি মানুষের রক্ত খাওয়া চালিয়েই যাচ্ছিলেন। একদিন আমরা একটা জায়গায় এসে দেখতে পাই অনেকগুলো মানুষকে মেরে ফেলেছিল ইয়াকশান। এজন্য তখন আমাদের গ্রামের যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ছিল তিনি ওকে 100 বছরের জন্য কয়েদ করে ফেলেন। আর তারপর থেকে আমরা কেউ আর মানুষের রক্ত খাই না। যদি কেউ কোনোদিন মানুষের রক্ত খায় তাহলে সেদিন মুক্তি পেয়ে যাবে ইয়াকশান। তবে ওর মুখে এত কথা শুনে ওই ব্যাপারগুলো যেন কোনোভাবেই এখন পর্যন্ত মেনে নিতে পারছিল না অলোক। এদিকে দেখা যায় যেদিন অলোক এবং তাদাকে ওই জঙ্গল থেকে পালিয়ে এসেছিল সেদিন কয়েকজন গিয়েছিল ইয়াকশানের কাছে আর সব কিছু ওকে খুলে বলে। তখন সে ওদেরকে পাঠায় অলোক আর তাদাকাকে ধরে জঙ্গলে ফিরিয়ে আনার জন্য। তাদাকা আর অলোক যখন মারামারি শেষ করে বাসায় ফিরে তখন ওদের মারামারির ওই স্থানে চলে আসে ওই কয়েকজন লোক আর সবাইকে ঘাড় মোটকে মেরে ফেলে। পরদিন সকালবেলাতেই অলোকের বাড়িতে চলে আসে এক পুলিশ অফিসার। আসলে বারে ওদের সাথে যাদের হালকা পাতলা ঝামেলা হয়েছিল তারা সবাই মারা গেছে, এই জন্যই ওদের জিজ্ঞাসাবাদ করতে এসেছিল। প্রথমে তো অলোক এই সব ব্যাপারগুলোই অস্বীকার করে আর জানায় যে আমরা তো পার্টিতে যাইনি। কিন্তু তাদাকাকে জিজ্ঞেস করলে সে সব সত্য বলে দেয়, বলে যে হ্যাঁ আমরা গিয়েছিলাম ওই পার্টিটাতে। তখন পুলিশ অফিসারটা তাদাকার সাথে একা একা কিছুক্ষণ কথা বলতে চায়,
তারপর একটা ঘরের মধ্যে এসে উনি একটা সাউন্ড করে, সাথে সাথে এটা রেসপন্স করে তাদাকা। দুজনেই আসলে বেতাল। তখনই পুলিশটা বলে, যখন আমি জানতে পেরেছি যে ওদের সবাইকে মেরেছে একটা মেয়ে, তখনই আমি বুঝে গিয়েছিলাম যে তুমি সাধারণ কোনো মেয়ে নাও, কিন্তু ওদেরকে তুমি ওভাবে কেন মেরেছো, আর কেনই বা তুমি এখানে এসেছো? তখন তাদাকা বলে, আমিও তো ওদের কাউকে একেবারে জানে মারিনি। তারপর এটা হয়ে যেতে পারে, কারণ তখনকার সবকিছুই কেন যেন আমার কাছে ব্লার ব্লার লাগছে। তখন পুলিশটা বলে, তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি জঙ্গলে আবার ফিরে যাও, না হলে এই পরিবারের ওপর তুমি বিপদ ডেকে আনবে। এটা বলাতে কনভিন্স হয়ে যায় তাদাকা, কারণ এতদিনে সে ভালোবেসে ফেলেছিল অলোককে, তার কোনো ক্ষতি হোক এটা সে চায় না। এই জন্য পুলিশ অফিসারটা চলে যাওয়ার পরে সে যায় অলোকের কাছে আর বলে, আমার এখন এখান থেকে চলে যেতে হবে। কিন্তু কোনোভাবে ওকে এখান থেকে যেতে দিতে চায় না অলোক, কারণ সেও তো এখন তাদাকাকে ভালোবেসে ফেলেছে। তখন তাদাকা নিজের দাঁত বের করে ভয় দেখায় অলোককে। এটাতে অলোক কনভিন্স হয়ে যায় যে ওকে ওদের সাথে রাখা বিপজ্জনক। এজন্য ওকে ছাড়তে যায় বাস স্ট্যান্ডে। দুজনের মনের মধ্যে অনেক কষ্ট পাচ্ছে, কিন্তু ওরা কেউই দেখাচ্ছে না। একসময় ওকে বাস স্ট্যান্ডে নিয়ে চলে আসে এবং বাসে তুলে দেয় অলোক। ওকে ছেড়ে একেবারে চলে যাচ্ছে তাদাকা। বাসের সাথে সাথেই অলোক তার গাড়িটা নিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পরেই সে বলে ওঠে, তুমি যেও না আমাকে ছেড়ে, যা হয় সেটা দেখা যাবে পরে। ঠিক তখনই অলোকের গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। খুব বাজে অবস্থা হয়ে যায় অলোকের। তাদাকা ব্যাপারটা দেখে তো কষ্টে ভেঙে পড়ে। কোনো মতে গাড়ির ভেতর থেকে অলোককে সে বের করে। দেখতে পায় আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে অলোক। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। ওর পুরো দুনিয়ায় যেন চোখের সামনেই উলটপালট হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না তাদাকা। আর এত জোরে সে চিল্লানি যায় যেন 2-1 কিলোমিটার দূরের মানুষ ওর চিল্লানিটা শুনতে পেয়েছে। সেখান থেকে অলোককে নিয়ে সরাসরি চলে আসে হাসপাতালে। কিছুক্ষণের মধ্যেই খবরটা পেয়ে অলোকের বাবা মাও চলে আসে সেখানেই। আইসিইউ এর ভেতরে ডাক্তাররা অলোককে বাঁচানোর চেষ্টা করছিল। অনেকক্ষণ চেষ্টা করার পরও ব্যর্থ হয় তারা। তারপর ডাক্তারটা বের হয়ে ওর বাবা মাকে জানায়, আমরা দুঃখিত, আপনার ছেলেকে আমরা বাঁচাতে পারলাম না। এই ব্যাপারটাতে অনেক কষ্ট পেয়ে যায় ওরা সবাই আর কান্নায় ভেঙে পড়ে। ওই সময় তাদাকা খেয়াল করে দেখতে পায় যে অলোকের শরীরটা আজবভাবে নড়াচড়া করছে। তবে এটা দেখে কেন জানি একদমই শখ খায় না তাদাকা। ওকে দেখে মনে হচ্ছিল যে সে জানতোই যে এমনটাই হবে। কিছুক্ষণ পরে সেই রুমের মধ্যে একজন নার্স যায়। গিয়েই সে দেয় একটা চিল্লানি, কারণ এখানে থাকা পেশেন্ট একদম গায়েব হয়ে গেছে। সবাই তো অবাক যে মৃত একটা মানুষ এখান থেকে কিভাবে চলে যেতে পারে। তখন সবাই খুঁজতে শুরু করে ওকে। অনেক খোঁজাখুঁজির পরও কেউই ওকে খুঁজে পাচ্ছিল না। তখন ওর বাবা জানালা দিয়ে বাইরে তাকালে দেখতে পায় অলোক কিভাবে যেন বাহিরে এই দেওয়াল দিয়ে উঠে উঠে চলে যাচ্ছে। এটাতে অবাক হয়ে যায় বাবা এবং চলে আসে উপরের ফ্লোরে। সেখানেই ছিল একটা ব্লাড ব্যাংক। দেখা যায় অলোক ওই ব্লাড ব্যাংক থেকে রক্তের প্যাকেটগুলো নিয়েই খাচ্ছিল। ওকে দেখে মনে হচ্ছিল যেন জুস খাচ্ছে। এই ব্যাপারটা দেখে বাবা তো অনেক ভয় পেয়ে যায়। আর বাবাকে যখন অলোক দেখে তখন সে তো চিনতেই পারছিল না, আর অনেক হিংস্র হয়ে বাবাকে অ্যাটাক করতে আসে। ঠিক তখনই সেখানে চলে আসে তাদাকা। এই ব্যাপার স্যাপার দেখে বাবা তো সেখানেই অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালবেলাতে বাবার যখন জ্ঞান ফিরে তখন গতরাতে হওয়া কাহিনীগুলো তার মনে পড়ে, আর সে বারবারই অলোককে খুঁজতে থাকে। তখন মাও নাকি এনশিওর করে যে অলোক সুস্থ আছে আর তার রুমেই আছে। এদিকে অলোক অনেক রাগ দেখাচ্ছিল তাদাকাকে। কেন তুমি আমার সাথে করলে এই কাজটা? আমাকে কেন তুমি বেতালে পরিণত করলে? তুমি না বলতে যে মানুষের রক্ত বিষাক্ত? তাহলে কেন তুমি আমার সাথে এই কাজটা করলে? তাদাকা শুধু বারবারই বলছিল যে আমার অন্য আর কোনো উপায় ছিল না। তুমি মারা যাচ্ছিলে, এই জন্যই আমি তোমাকে যেভাবে বাঁচানোর দরকার সেভাবেই বাঁচিয়েছি। এটা বলেই সে কিস করে বসে অলোককে। তখন অলোকের আর বুঝতে বাকি থাকে না যে সে ওকে কতটা ভালোবাসে। অন্যদিকে দেখা যায় তাদাকা যখন অলোকের ঘাড়ে কামড় দিয়েছিল ঠিক তখনই বেতালদের গ্রামে ওরা সবাই বুঝে যায় যে কেউ একজন মানুষের রক্ত পান করেছে। এই ব্যাপারটাতে সবচাইতে বেশি খুশি হয় ইয়াকশান, কারণ এবার ওর মুক্তি হওয়ার সময় চলে এসেছে। গত 70 বছর ধরে সে এখানেই এভাবেই বন্দি রয়েছে। এবার সে খোলা বাতাসে ঘুরতে পারবে। এদিকে তাদাকা অলোককে বুঝিয়ে দিচ্ছিল যে তার পাওয়ারগুলো কি কি। তবে একটা ব্যাপার ওকে বলে যে তোমার হার্টবিট কিন্তু বন্ধ হয়ে গেছে, কারণ তুমি এখন আর মানুষ নেই, আর তুমি এখন অমর হয়ে গেছো। তুমি অনেক দূরের আওয়াজে শুনতে পাবে। তোমার মধ্যে শক্তি হবে অফুরন্ত। তুমি লাফতে অনেক দূর পর্যন্ত যেতে পারবে। ওর মুখে এইসব কথা শুনে সকালবেলাতেই সবকিছুই ট্রাই করে অলোক। এই ব্যাপারগুলোতে সে তো অনেক খুশি। তবে একটা ঝামেলা বেঁধে যায়। সে যখনই মানুষ দেখতো তখনই তাদের রক্ত খেতে মন চাইতো ওর। কোনোভাবে সে নিজেকে কন্ট্রোল করে রাখতো। তবে ব্যাপারগুলোতে অনেকটাই ডিপ্রেশনে পড়ে যায় অলোক, আর চলে আসে সাদে। কিছুক্ষণের মধ্যে ওই সাদটা এসে উপস্থিত হয় তাদাকা, আর ওকে সান্ত্বনা দিতে থাকে।
পরে তাদাকা লাফ দিয়ে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে চলে যায় আর অলোককেও ওখানেই ডাকে। প্রথমে তো অলোক অনেক ভয় পাচ্ছিল, কিন্তু ওকে সাহস যোগায় তাদাকা। এই জন্য এক লাফ দিয়ে সেখানে চলে আসে অলোক। তারপর সেদিন ওরা বাড়িতেও ফিরে এরকম এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে লাফিয়েই তারপর বেলকুনি দিয়ে এসে ঢুকে নিজের রুমে। কিন্তু ওদের জন্য ঘরের মধ্যেই অপেক্ষা করছিল ওর বাবা, আর বলে তোরা এদিক দিয়ে কিভাবে আসলি? এটা কখনো পসিবল? আমরা তো 2 তলায় থাকি, আমার থেকে কি তোরা কিছু লুকাচ্ছিস? সত্য সত্য কথা বল। তখন আর অন্য কোনো উপায় না পেয়ে অলোক দেখায় তার শক্তি। এটা দেখে বাবা তো শক খেয়ে যায়, সাথে অনেক ভয়ও পায়। তারপর আবার তাদাকাও দেখায় তার পাওয়ার। এটাতে আরও ভয় পেয়ে যায় ওর বাবা, সাথে কান্নাও করতে থাকে। ওর ছেলে যার মানুষ নেই এটা কোনোভাবেই যেন মানতে পারছিল না ওর বাবা। এই জন্য তিনি দোষারোপ করতে থাকে তাদাকাকে। তারপর বলে যেভাবেই হোক আমি তোকে আবার মানুষে পরিণত করব। যেখানে যাওয়া লাগে আমি যাব, ডাক্তার কবিরাজ যার প্রয়োজন আমি সেটা আনবো। কিন্তু ওরা জানায় যে তুমি যাই কিছুই করো বাবা, কোনো কিছুতেই কোনো লাভ হবে না। তখন খট করে ওনার মাথায় একটা বুদ্ধি চলে আসে। উনি টিভিতে একজনের প্রোগ্রাম দেখতো, ওনার কাছে নাকি ভগবানের হাত রয়েছে, সে অনেক রকমের চমৎকার জিনিস করতে পারে। তো বাবা ওর কাছেই নিয়ে যেতে চায় অলোককে। এদিকে দেখা যায় ওই লোকটার কাছে একজন ছেলে আসে এবং তার বন্ধুর ব্যাপারে বলতে থাকে। তার বন্ধু নাকি ফুলমুলে নেকড়েতে পরিণত হয়, কিন্তু বড় মাপের একটা দানবের সাথে সে ফাইট করেছিল কিছুদিন আগেই। সেই দানবটা আবার নিজের মাথা নিজের হাতে করে নিয়ে ঘুরে বেড়ায়। ওর সাথে ফাইট করার সময় আমার বন্ধুটার অবস্থা খুব বাজে হয়ে যায়, ও আর কোনোভাবেই ট্রান্সফর্ম হতে পারছে না। এখন তাহলে কি করলেও ভালো হবে? প্লিজ আপনি কোনো একটা তো উপায় বলে দিন। তখন ওই লোকটা জানায় একটা উপায় আছে, সে যদি কোনো বেতালের রক্ত পান করতে পারে তাহলে সে আবার তার ফুল পাওয়ার ফিরে পাবে। ওরা দুজনে যখন এসব নিয়ে কথাবার্তা বলছিল ঠিক তখনই সেখানে চলে আসে অলোকের বাবা। তারপর ওই ছেলেটাকে বাহিরে পাঠায় এবং অলোকের বাবার সাথে কথা বলতে থাকে উনি। অলোকের বাবা বলতে থাকে একটা ছেলে আছে যার হার্টবিট বন্ধ হয়ে গেছে, আর সে মানুষের রক্ত খেতে খুব পছন্দ করে। ওর মুখে এমন কথা শুনে ওই লোকটার আর বুঝতে বাকি ছিল না যে আসলে অলোকই ওই ছেলে, তার মানে অলোক হচ্ছে বেতাল। এতে তো ওই লোকটা অনেক খুশি হয়ে যায়। তখন অলোকের বাবা বলে ওঠে আচ্ছা কোনোভাবে কি বেতাল থেকে আবার তাকে মানুষে পরিণত করা পসিবল? তখন লোকটা ওনাকে একটা উদাহরণ দিয়ে বোঝায়, ধরুন একটা ডিমকে আপনি ভাজি করে ফেললেন, এখন কি আর ওই ভাজি ডিমটাকে আবার ডিমে পরিণত করতে পারবেন? এটা কখনোই পসিবল নয়। ঠিক তেমনই মানুষ থেকে বেতালে পরিণত হওয়া যায়, কিন্তু বেতাল থেকে আর মানুষে ফিরে যাওয়া যায় না। ওনার মুখে এইসব কথাগুলো শুনে মন খারাপ হয়ে সেখান থেকে চলে যায় ওরা বাপ বেটা। তারপর আবার ওই লোকটার কাছে চলে আসে ওই ছেলেটা। তখন ওই লোকটা বলে পাওয়া গেছে একটা বেতালকে, আর অলোক যে চেয়ারটাতে বসেছিল সেটাতে থাকা তোয়ালেটা দেয় ওকে। এটা নিয়ে গিয়ে তুমি তোমার বন্ধুকে দিও, এটার গন্ধ নিলে ওরা খুঁজে পেতে কোনো সমস্যা হবে না। এরপর কেটে যায় কয়েকদিন। হঠাৎ একদিন অলোক একটা বাজারের মধ্যে ঘুরছিল, তখন সে খেয়াল করে দেখতে পায় 3 জন লোক ওর পিছা করছে। সে যেদিকেই যাচ্ছে ওই লোকগুলো ওর পিছে পিছেই যাচ্ছে। অনেকক্ষণ এমন চলার পরে অলোক ফোন দেয় তাদিকাকে আর সব কিছু খুলে বলে। তখন তাদিকা অলোককে কোনো একটা উঁচু বিল্ডিংয়ের ওপরে উঠতে বলে। অলোকও ঠিক তেমনটাই করে। ওদের চোখ ফাঁকি দিয়ে উঠে পড়ে একটা বিল্ডিংয়ের ওপর, আর তাদিকার আসার জন্য অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই সেখানে চলে আসে ভারুণ ধাওয়ান। আসলে এই হচ্ছে নেকড়ে। এসে প্রথমে তো সে খুব ভালো করে অলোকের কাছ থেকে 2 ফোঁটা রক্ত চায়, কিন্তু কোনোভাবেই অলোক সেটা দিতে চায় না। আরও বলে আমি মানুষের রক্ত খাই আর তুই আমার রক্ত চাস কিভাবে? এরপর ওদের দুজনের মধ্যে শুরু হয়ে যায় ফাইট। কেউ যেন কারো চাইতেই কম নয়, তবে ভারুণ ওর সাথে খুব একটা পেরে উঠছিল না। এটা দেখে ওর সাথে মজা নেওয়া শুরু করে দেয় অলোক, আর নিজের হাত কেটে ওকে বলে নে এই নে রক্ত খা। ভারুণ যখন রক্ত খেতে আসে তখন ওকে চাকমা দেয় অলোক, কিন্তু তারপরেও 1 ফোঁটা রক্ত গিয়ে পড়ে ভারুণের মুখে। এতে সে পুরোপুরি নেকড়েতে পরিণত হয়। এখন আর অলোক ওর সাথে কোনোভাবেই পেরে উঠছিল না। ওকে একদম কুত্তা মারা মারতে থাকে ভারুণ। অনেকক্ষণ ধরে চলে ওদের মধ্যকার এই একতরফা মার। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে তারিকা এবং অলোককে সেখান থেকে বাঁচিয়ে নিয়েই চলে যায়। সেখান থেকে ওরা সরাসরি চলে আসে ওই পুলিশ অফিসারটার বাড়িতে। তখন অলোকের সম্পর্কে ওনাকে জানায়, আর ওদেরকে যে নেকড়েটা অ্যাটাক করেছিল সেটাও বলে। তখন পুলিশ অফিসারটা বলে তোমার রক্ত তো ওই নেকড়েটা খায়নি তাই না? কিন্তু অলোক জানায় যে 1 ফোঁটা তো খেয়ে ফেলেছে। এটা শুনে যেন অনেক ভয় পেয়ে যায় ওই পুলিশ অফিসারটা, আর বলে এটা তুমি কি করেছো? এই ভুলটা করা তোমার কোনোভাবেই উচিত হয়নি। যুগ যুগ ধরে নেকড়েটা হলো আমাদের দুশ্মন, আর যেহেতু তোমার 1 ফোঁটা রক্ত খেয়ে ফেলেছে তো এবার তোমার পিছেও আসবেই আসবে। এই জন্য তোমাকে প্রোটেক্ট করতে হবে আমাদের। তো চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাই, সেখানে সবই আমাদেরই লোক, আমরা সবাই মিলে তোমাকে প্রোটেক্ট করব। এটা বলেই ওদেরকে নিয়ে চলে আসে একটা বারে। এখানে আসার পরে ওরা খেয়াল করে দেখতে পায় এখানে যারা আছে সবাই ওদের মতোই বেতাল।
তারপর সবার সাথে ওর এখানে অনেক মজমাস্তি করে, সাথে নেশা পানীয় করে, এমনভাবে হাসিখুশিভাবে ওদের সময় কাটতে শুরু করে। তবে অলোকের কেন যেন একটু ঘুম ঘুম লাগছিল। আসলে পানির মধ্যে কিছু একটা মিশিয়ে খাইয়ে দেওয়া হয়েছিল, এই জন্য অলোক খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। সকালবেলা যখন ওর ঘুমটা ভাঙে তখন অলোক দেখতে পায় ওর চারপাশে শত শত বেতালকে ঘিরে রেখেছে, কিন্তু সে কোথাও তারিকাকে দেখতে পায় না। এতে সে পুলিশ অফিসারটাকে জিজ্ঞেস করে তারিকা কোথায়। তখন সে জানা তারিকা নেই, সে তার গ্রামে ফিরে গেছে। এই ব্যাপারটা শুনে তো অনেক রাগান্বিত হয়ে যায় অলোক, কিন্তু এতগুলো বেতালের সাথে কোনোভাবেই সে পেরে উঠবে না, এজন্য এখানে তেমন কিছুই করে না অলোক। তখন পুলিশ অফিসারটা বলে, তোমার ভালোর জন্যই তালিকা এখান থেকে চলে গেছে। তোমাকে যখন সে বাঁচিয়েছিল সে তখন থেকেই জানতো যে তার জন্য কি অপেক্ষা করছে। আমাদের ট্রাইবে একটা নিয়ম আছে যে কেউ যদি কোনো মানুষের রক্ত খায় তাহলে তাকে 100 বছর কয়েদ করে রাখা হয়। তো জেনে শুনেই তোমাকে তারিকা বাঁচিয়েছিল। তুমি গতকাল ঘুমিয়ে যাওয়ার পরে ওই 3 জন লোক এসেছিল ওকে নেওয়ার জন্য। প্রথমে সে ফাইট করার মুডে থাকলেও পরে তোমার কথা চিন্তা করে ওদের সাথে চলে গিয়েছে। এখন আমরা তোমাকে যেমনটা বলবো তোমারও ঠিক তেমনটাই করতে হবে। এখান থেকে তুমি সোজা বাড়িতে যাবে এবং বাড়ি থেকে আর বের হবে না। আমাদের লোকজনরা সর্বদাই তোমাকে পাহারায় রাখবে। সেখান থেকে অলোক সরাসরি বাড়িতে চলে আসে আর মন খারাপ করে বসে থাকে। তখন বাবা ওকে জিজ্ঞেস করে তারিকা কোথায়। অলোক জানায় সে নিজের বাসায় চলে গেছে, সে আর কোনোদিনও এখানে ফিরে আসবে না। আমাকে বাঁচানোর জন্য ওকে 100 বছরের জন্য কয়েদ খাটতে হবে। আমার জন্য সে তার জীবনের এত বড় মাপের একটা স্যাক্রিফাইস করলো, আর আমি তার জন্য কিছুই করতে পারলাম না। তখন বাবা বলে, তুই জীবিত হোস আর মৃত হোস যাই হোস, তুই হলো আমার ছেলে, আর তারিকাকে আমি আমার ছেলের বউ হিসেবে মেনে নিয়েছি। যেহেতু তোকেও ভালোবেসে এত বড় একটা স্যাক্রিফাইস করেছে, তো তোরও ঠিক তেমনটাই করা উচিত। ওই জায়গায় গিয়ে ওকে তুই নিয়ে আয়। যতক্ষণ না ওকে নিয়ে আসবি ততক্ষণ এই বাড়িতে তোরও কোনো জায়গা নেই। তখন বাবাকে জড়িয়ে ধরে অলোক আর বেরিয়ে পড়ে তারিকাকে ফিরে আনার উদ্দেশ্যে। এদিকে দেখা যায় তারিকাকে ধরে আনা হয়েছিল এই বেতাল গ্রামে। সেখানে সকল মানুষই একসাথে সমবেত হয়। সেখানে সবার সামনে আনা হয় ইয়াকশানকেও। তখন সে বলতে থাকে, আমি হলো এই বেতালদের থাম্মা, আজ থেকে আমি যেটা বলবো সেটাই হবে, আর এখন থেকে আমরা মানুষের রক্তও খাবো। তারপর গিয়ে সে গ্রাম প্রধানের কাছে বলে, যদি আপনি এই ব্যাপারটা মেনে নেন তাহলে আমি তারিকাকেও ছেড়ে দেব। কিন্তু কোনোভাবেই এই ব্যাপারটা মানে না গ্রাম্য প্রধান। তার পরপরে ওর হাতে থাকা শিকলগুলো খুলে ফেলা হয় মন্ত্র পড়ে, এবং সেটা সরাসরি একবার তারিকার হাতে সেট হয়ে যায়। এখন এখানে থাকা সকল বেতালদেরকেই কন্ট্রোল করবে ইয়াকশান। ওর ইন্টেনশন একদমই ভালো নয়, সে গোটা পৃথিবীর ওপর রাজ করতে চায়। এর জন্য বেশি বেশি মানুষের রক্ত খাবে এবং তাদেরকেও বেতালে রূপান্তরিত করে তার আর্মি বাড়াবে। এটাই হলো তার এন্ড গোল। সেখানে জমায়েত হয় সকল বেতালরা ওর কথার সাথে একমত। কিছুক্ষণের মধ্যেই সেই জায়গায় চলে আসে অলোক আর বলতে থাকে, এটা আমি মানি না, কারণ আমিও এখানকার একজন সদস্য। কেন আপনারা আমার প্রেমিকাকে আটকে রেখেছেন? এখনই ওনাকে ছেড়ে দিন। আর যদি ওকে শাস্তি দিতেই হয় তাহলে 1-2 দিন বা 1 সপ্তাহ বা সর্বোচ্চ 1 মাস ওকে শাস্তি দিতে পারেন, কিন্তু 100 বছর এটা আবার কেমন কথা? এখানে অলোককে দেখে তো একদম শক খেয়ে যায় তারিকা আর বলে, তুমি এখানে কেন এসেছো? ইয়াকশান অনেক বেশি শক্তিশালী, ওর সাথে তুমি কোনোভাবেই পেরে উঠবে না। তো এখনো সময় আছে, তুমি নিজের জীবন নিয়ে এখান থেকে পালাও। তোমাকে বাঁচানোর জন্য আমি কত কিছুই না করেছি। এখন যদি তোমার কিছু হয়ে যায় তাহলে তো আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। এগুলো শুনে অলোক গিয়ে ওকে কিস করে বসে। খুব রোমান্টিক একটা সিন হয় এই জায়গায়। সবাই ওদের রোমান্সটা তাকিয়ে তাকিয়ে দেখছিল। কিছুক্ষণ পরই ইয়াকশান তার সাঙ্গু পাঙ্গুকে পাঠায় অলোককে মারার জন্য, কিন্তু চোখের পলকেই ওদের সবাইকেই ধর্ষাই করে ফেলে অলোক। তখন একজন যায় ওর কাছে, সাথে সাথে ইয়াকশান ওর রক্ত শুষোকে মেরে ফেলে, নিজে অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। তার পরপরই অলোক আর ইয়াকশান মাঠে নামে ফাইট করার জন্য। কেউ যেন কারো চাইতে কম নয়। অনেকক্ষণ ধরে চলে ওদের মধ্যকার এই ফাইট। তবে শেষমেশ ইয়াকশান অলোককে ধর্ষাই করে ফেলে। ততক্ষণে গ্রাম্য প্রধান মন্ত্রপাঠ করে তারিকার হাতের শিকলটিও খুলে ফেলেছিল। এজন্য তারিকাও আসে ওকে সাহায্য করার জন্য, কিন্তু ওরা দুজন মিলেও ইয়াকশানের সাথে একদমই পেরে উঠছিল না। এক পর্যায়ে অলোকের ঘাড়ে কামড় বসিয়ে দেয় ইয়াকশান, আর ওর শরীরে থাকা সব রক্ত শুষে নেয়। দ্বিতীয়বারের মতো মারা যায় অলোক। এই ব্যাপারটা কোনোভাবেই মেনে নিতে পারে না তারিকা, আর অলোককে ধরে নিয়ে এসে শুরু করে দেয় চিল্লানি। এত জোরে সে চিল্লানি দেয় যে তারা যাকে পুজো করতো সেটাও পর্যন্ত কেঁপে ওঠে। তার হাতে জ্বলতে থাকা একটা জিনিস ফেটে কিছু একটা বের হয়ে সেটা অলোকের মধ্যে ঢুকে যায়। আবারও বেঁচে ওঠে অলোক, কিন্তু এবার ওর হার্টবিটটা শোনা যাচ্ছিল। এই ব্যাপারটা দেখে সেখানে থাকা সবাই অবাক। আসলে বেতালদের মধ্যে একটা কাহিনী প্রচলিত আছে, ওদের পরবর্তী ঠাম্মা যে হবে তার হার্টবিটটাও ঠিক মানুষের মতো বিট করবে।
এজন্য ওদের আর বুঝতে বাকি থাকে না যে অলোকই হচ্ছে ওদের পরবর্তী ঠাম্মা। এবার ইয়াকশান আর ওর সাথে ফাইট করতে আসলেও আর পারে না। ওই আলোটা অলোকের মধ্যে ঢুকায় সে অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল, এমনকি সে নিজের কন্ট্রোলটাও নিজে হারিয়ে ফেলে। ইয়াকশানকে অনেক মারধর করার পরে এক পর্যায়ে ওকে কামড় দিয়ে রক্ত খেতে যাবে, ঠিক তখনই ওকে থামায় গিয়ে তারিকা। কিছুক্ষণ পরে নিজের কন্ট্রোলটা আবার ফিরে পায় অলোক। ততক্ষণে বেতালদের গ্রাম্য প্রধান ইয়াকশানকে আবারও ওই চেনটা দিয়ে বেঁধে ফেলে এবং তাকে অভিশপ্ত পাহাড়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। আর সবাই মিলে ভক্তি করতে শুরু করে দেয় অলোককে। আসলে সেই হচ্ছে মানুষ এবং বেতালদের মধ্যে বন্ধন সৃষ্টিকারী ব্যক্তি। সেদিন রাত্রেবেলাতেই দেখা যায় ইয়াকশানের কাছে চলে আসে বিশাল দেহী একটা দানব, যার মাথাটা নিজের হাতে রাখা ছিল। এটাতে ইয়াকশান তো অনেক ভয় পেয়ে যায়। পরদিন সকালবেলাতে অলোকরা সবাই অভিশপ্ত পাহাড়ে এসে দেখতে পায় কেউ একজন ইয়াকশানকে বাঁচিয়ে নিয়ে চলে গেছে। তখন গ্রাম্য প্রধান বলে ওঠে, এখন তোমাকেও শক্তিশালী হতে হবে অলোক, কারণ আমরা বেতালরা যখনই মানুষের রক্ত খাই তখন আমরা অনেক শক্তিশালী হয়ে যাই। আর ইয়াকশান তো শক্তিশালী হওয়ার জন্য যা ইচ্ছে তাই করতে পারে। সে তো প্রচুর পরিমাণে মানুষ হত্যা করবে, এটা তো শিওর। এজন্য তোমাকেও কিছু একটা করতে হবে। তখন অলোক বলে, তাহলে আমি কি করতে পারি? মানুষের রক্ত খাওয়া তো ঠিক নয়। গ্রাম্য প্রধান জানায়, একটা উপায় আছে। যদি তুমি নেকড়ের রক্ত পান করতে পারো তাহলে তুমি অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে, যেটা মানুষের রক্ত খেয়ে কখনোই হওয়া পসিবল নয়। কিন্তু এই নেকড়ে কি আদৌ আছে কিনা সেটাও তো আমরা জানি না। আর যদি থেকেও থাকে তাহলে এটাকে খুঁজেই বা কোথায় পাবো? তখন অলোক বলে, সে চিন্তা না হয় আমার উপরই ছেড়ে দিন। দেখা যায় ওদের গ্রামের পাশে থাকা বড় একটা পাহাড়ে চলে এসেছিল ওই নেকড়ে, মানে ভারুন। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।